আজকের লেকচারে স্বাগতম। আমি আজকের এই লেকচারে তোমাদেরকে প্রভাবকের প্রভাবন কৌশল এই জিনিসটা নিয়ে আলোচনা করব। দেখো লেখা আছে যে প্রভাবকের প্রভাবন কৌশল। আচ্ছা, এই প্রভাবকের প্রভাবন কৌশল এটাকে বোঝার জন্য আমরা একটা উদাহরণ লক্ষ্য করি, আমরা একটা উদাহরণ চিন্তা করি। আচ্ছা, এখানে লক্ষ্য করো যে আমরা জানি যে অ্যালকোহল, ইথাইল অ্যালকোহলকে যদি দীর্ঘদিন যাবৎ বাতাসের সংস্পর্শে রাখা হয় তো অ্যালকোহল টক হয়ে যায়। আসলে সেখানে কি হয়, সেখানে ইথানল বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয়। এই ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয় আর যার কারণে কিন্তু অ্যালকোহলটা টক স্বাদযুক্ত হয়, অর্থাৎ অ্যালকোহলের জারণ বিক্রিয়া সংঘটিত হয়। আচ্ছা, তো এটা একটা ধীর গতিসম্পন্ন, এই প্রক্রিয়াটা অনেকটা ধীর গতিসম্পন্ন। এখন এক্ষেত্রে যদি এরকম করা হয় যে একটা অ্যালকোহলকে একটা পাত্রের মধ্যে নেওয়া হলো, এর মধ্যে একটা প্লাটিনাম তার, একটা কুণ্ডলী আকারের প্লাটিনাম তার, গরম তার এই অ্যালকোহলের মধ্যে যদি ডুবানো হয়, এই যে এখানে দেখো, তাহলে কি হবে, তাহলে ওই অ্যালকোহলটার সঙ্গে সঙ্গে টক হয়ে যাবে, অর্থাৎ অ্যালকোহলটা অক্সিজেনের সঙ্গে 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 বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিডে পরিণত হবে। আচ্ছা, তো এক্ষেত্রে এই প্লাটিনাম তারটা আসলে প্রভাবক রূপে ক্রিয়া করে। আচ্ছা, তো এখানে একটু আমরা দেখব যে এই প্রভাবক ব্যবহার করলে আসলে সক্রিয়ণ শক্তিটার পরিবর্তনটা কীরকম হবে। আচ্ছা, মনে করো এই বিক্রিয়াটা চিন্তা করো, যদি আমাদের মনে করো এই বিক্রিয়াটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় কোনো প্রভাবক ব্যবহার যদি না করি, তাহলে আমরা এর আগে সক্রিয়ণ শক্তি দেখছিলাম। তো সেখানে দেখো যে সক্রিয়ণ শক্তিটা এরকম হবে যে বিক্রিয়ার ধারাটা এরকম, আর এপাশে শক্তি যদি হয়, তাহলে দেখো যদি প্রভাবক ব্যবহার না করি তাহলে এই যে বিক্রিয়াটা এই পর্যন্ত এই যে এভাবে যাচ্ছে, সক্রিয়ণ শক্তির পরিমাণটা বেশি লাগতেছে। ওকে, তো আমরা জানি যে প্রভাবক ব্যবহার করলে সক্রিয়ণ শক্তির মান কমে আসে। এখন দেখো যদি এই বিক্রিয়াটাতে আমরা এই প্রভাবক ব্যবহার করি তাহলে আমাদের সক্রিয়ণ শক্তির মানটা কমে আসতেছে, অর্থাৎ এখানে দেখো এই যে সক্রিয়ণ শক্তির মানটা এতটুকু হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রভাবক ব্যবহার করলে সক্রিয়ণ শক্তির মান হচ্ছে কমে যায়। তো আমরা এটাকে এভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি। তো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আসলে প্রভাবকের প্রভাবন কৌশলটা কিভাবে হয়ে থাকে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই রাসায়নিক বিক্রিয়ায় এই প্রভাবন কৌশল এটা আসলে দুইটা কৌশলে এই প্রভাবকগুলো তার প্রভাবন ক্রিয়া সম্পন্ন করে। তাহলে কি হলো যে প্রভাবকগুলো দুইটি উপায়ে প্রভাবন ক্রিয়া কৌশল এটা দুই প্রকার হয়ে থাকে। তো সেটা হচ্ছে একটা হলো অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া, আর একটা হলো অধিক শোষণের মাধ্যমে প্রভাবন। তাহলে প্রভাবনটা দুই প্রকার, এক হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া, আর একটি হচ্ছে অধিশোষণের মাধ্যমে প্রভাবন। আচ্ছা, তো এখন আমরা এই দুইটা জিনিস একসঙ্গে একটু দেখার চেষ্টা করব। তো অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া আসলে আমরা একটু এখানে বলে রাখি, যদি আমরা প্রভাবক ব্যবহার করি, আসলে প্রভাবকগুলো একটা রাসায়নিক বিক্রিয়ার আসলে একটা আলাদা একটা পথ তৈরি করে, যে পথে তাদের সক্রিয়ণ শক্তির মানটা কমে যায়, এই যে এটা। হ্যাঁ, তাহলে প্রভাবকের কাজই হলো যে একটা রাসায়নিক বিক্রিয়ার আর একটা পথ তৈরি করা, যে পথের মাধ্যমে তার হলো সক্রিয়ণ শক্তির মানটা কমে যাবে। তো এখানে দেখো, তা আমরা এই দুইটা প্রক্রিয়া দেখব, অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া। তো অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়া আমরা জানি প্রভাবকগুলো হলো দুই ধরনের, একটা হলো সমসত্ব প্রভাবক আর একটি ছিল অসমসত্ব প্রভাবক। ওকে, তো এই যে যারা সমসত্ব প্রভাবক, যাদের বিক্রিয়ক এবং প্রভাবক একই দশায় বিদ্যমান থাকে, তারা হচ্ছে সমসত্ব প্রভাবক। আর এই সমসত্ব প্রভাবকগুলো অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়ায় প্রভাবন ক্রিয়া সম্পন্ন করে। আচ্ছা, এখানে একটা লক্ষ্য করো, এখানে আমি একটা বিক্রিয়া লিখছি যে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন নাইট্রিক অক্সাইডের উপস্থিতিতে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে, অর্থাৎ এটা হলো প্রকোষ্ঠ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের পদ্ধতি। আচ্ছা, এই পদ্ধতিতে দেখো যে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন এগুলো গ্যাস এবং হচ্ছে প্রভাবকটাও গ্যাসীয় অবস্থায় আছে। আচ্ছা, এই প্রক্রিয়া অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়াটা হলো এরকম যে প্রথমে
প্রভাবকের সাথে বিক্রিয়কগুলোর কোনো একটি, এই বিক্রিয়কগুলোর কোনো একটি যুক্ত হয়ে একটা অন্তর্বর্তী যৌগ গঠন করবে। সেই অন্তর্বর্তী যৌগটি পরবর্তী স্টেপে বিক্রিয়কগুলোর অপর বিক্রিয়কের সঙ্গে যুক্ত হয়ে উৎপাদে পরিণত হবে এবং প্রভাবকটাকে অপরিবর্তিত রেখে দিবে। তো আসলে সেই বিষয়টাই এখানে ঘটছে। দেখো এই প্রক্রিয়ায় প্রথমে নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে প্রভাবক, আর এই হলো অক্সিজেন একটা বিক্রিয়ক, ধরে এটা 1 নম্বর বিক্রিয়ক আর এটা 2 নম্বর বিক্রিয়ক যদি ধরি। তো এই প্রভাবক অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অন্তর্বর্তী যৌগ গঠন করছে। আচ্ছা, এই অন্তর্বর্তী যৌগটা পরবর্তী স্টেপে 2 নম্বর বিক্রিয়ক সালফার ডাইঅক্সাইড এর সঙ্গে যুক্ত হয়ে দেখো সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছে আর নাইট্রিক অক্সাইডটাকে মুক্ত করে দিছে। তাহলে কি হলো, এই প্রক্রিয়ায় একটি উৎপাদ তৈরি হলো। কিন্তু এই প্রক্রিয়ায় উৎপাদ যে তৈরি হলো এটা দ্রুতগতি হলো, কারণ হচ্ছে এই প্রক্রিয়ায় এই প্রভাবকটা এই বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, কারণ এক্ষেত্রে সক্রিয়ণ শক্তির মানটা রাসায়নিক বিক্রিয়া হ্রাস করতে পারে। অর্থাৎ এটা 2 নম্বর আর একটা পথ তৈরি করে, ওই পথের মাধ্যমে সক্রিয়ণ শক্তিটা এখানে হ্রাস পায়। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো নিঃসন্দেহে যে অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়াটা কী ধরনের। আচ্ছা, আর একটা হচ্ছে অধিশোষণের মাধ্যমে প্রভাবন ক্রিয়া। তো অধিশোষণের মাধ্যমে প্রভাবন ক্রিয়া আসলে ছিল অসমসত্ব প্রভাবক। অসমসত্ব প্রভাবক তারা হচ্ছে অধিশোষণ তথ্যের মাধ্যমে প্রভাবন ক্রিয়াটা সম্পূর্ণ করে থাকে। আচ্ছা, তো এখানে আমরা জানি যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন, এই স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন এটি হলো এই অসমসত্ব প্রভাবন ক্রিয়া, অর্থাৎ অধিশোষণের মাধ্যমে প্রভাবন ক্রিয়াটা তৈরি হয়। আসলে এই অধিশোষণের মাধ্যমে প্রভাবন হবে যখন প্রভাবক এবং বিক্রিয়কগুলো আলাদা আলাদা দশায় বিদ্যমান থাকবে, আর অন্তর্বর্তী যৌগ গঠন দ্বারা যখন প্রভাবক এবং বিক্রিয়কগুলো একই দশায় বিদ্যমান থাকবে। আচ্ছা, এখানে লক্ষ্য করো বিক্রিয়কগুলো গ্যাসীয় অবস্থায়, উৎপাদটা হলো সলিড অবস্থায়, তাহলে কি আলাদা আলাদা দশা। তো এক্ষেত্রে অধিশোষণের মাধ্যমে প্রভাবন ক্রিয়া সম্পূর্ণ হবে। আচ্ছা, এই প্রক্রিয়াটা এখানে একটু লক্ষ্য করো, আমরা এখানে একটু এটা আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে এখানে ধরো এটা হচ্ছে প্লাটিনাম, এটা হলো প্লাটিনাম অর্থাৎ প্রভাবক পৃষ্ঠ। এই প্রভাবক পৃষ্ঠে অধিশোষণের মাধ্যমে প্রভাবন ক্রিয়া যেটা, এক্ষেত্রে প্রথমে এই বিক্রিয়কগুলোর কোনো একটি, ধরো এটা আমরা ধরো অক্সিজেন বুঝাইছি O2, এগুলো O2 দ্বারা বুঝাইছি না অক্সিজেন। এই যে প্লাটিনামে প্রথম স্টেপে প্রভাবক পৃষ্ঠে বিক্রিয়কগুলো এসে আগে যুক্ত হবে, যেখানে হচ্ছে প্রভাবকগুলো এই যে অবস্থান্তর মৌলগুলো এদের হচ্ছে যে ফাঁকা ডি অরবিটাল আছে ওইখানে বিক্রিয়কগুলোকে যুক্ত করবে। তো এই অবস্থায় বিক্রিয়কগুলো যখন প্রভাবকের সঙ্গে যুক্ত হবে তখন হচ্ছে যে এই যে বন্ধন বিক্রিয়কগুলোর মাঝে যে বন্ধন দেখো অক্সিজেন অক্সিজেন বন্ধন, এই বন্ধনটা দুর্বল হয়ে যাবে। আচ্ছা, আর এখন হচ্ছে কিন্তু বন্ধন দুর্বল হওয়ার কারণে আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলো পরপর ধাক্কা সংগঠিত করার মাধ্যমে সংগঠিত হয়। তো এই যে পরস্পর বিক্রিয়কগুলো যখন পরস্পরকে ধাক্কা দিচ্ছে তখন এই দুর্বল বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই বাকি অংশটুকু বিক্রিয়কের অপর বিক্রিয়ক যেমন সালফার ডাইঅক্সাইড এর সঙ্গে যুক্ত হয়ে দেখো সালফার ট্রাইঅক্সাইড তৈরি করছে। আর পরবর্তী স্টেপে এই বিক্রিয়া পৃষ্ঠ থেকে বিক্রিয়কগুলো অপর বিক্রিয়কের সঙ্গে যুক্ত হবে এবং সেই সাথে এই প্রভাবকটা এখান থেকে আলাদা হয়ে যাবে। তো এর মাধ্যমে অধিশোষণের মাধ্যমে প্রভাবন ক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা বলবো যে যদি প্রভাবক এবং বিক্রিয়ক একই দশায় থাকে তাহলে সেক্ষেত্রে অন্তর্বর্তী যৌগ গঠন প্রক্রিয়ায় প্রভাবন ক্রিয়া সম্পূর্ণ হবে। আর যদি প্রভাবক এবং বিক্রিয়কগুলো ভিন্ন ভিন্ন দশায় থাকে, যেমন এটা সলিড দশা এগুলো গ্যাসীয় দশা, তাহলে সেক্ষেত্রে অন্তর্বর্তী যৌগ গঠন না হয়ে অধিশোষণের মাধ্যমে প্রভাবন ক্রিয়াটা সম্পূর্ণ হবে। তো ধন্যবাদ তোমাদেরকে। আমার নেক্সট লেকচারে আমরা অন্য বিষয়ে দেখব। এই পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।